গতকাল আমরা বাংলাদেশ সংবিধান প্রথম তিনটা অধ্যায় পড়েছিলাম। যদি প্রথম তিনটা অধ্যায়ের শেষে আমাদের তিনটা অনুচ্ছেদ আমাদের রয়ে গিয়েছিল, সো সেটা নিয়ে একটু কথা বলবো। আর আজ আমরা নির্বাচন কমিশন পর্যন্ত আমরা যাব। হোপফুলি আমরা আজকে ইলেকশনও করে ফেলতে পারবো। তো সংশোধনীটা মনে আমরা আজকে করতে পারবো না, সংশোধনীটা আমরা কালকে ওই যে সরকার রাজনৈতিক ব্যবস্থা যে দুটো ক্লাস সেইখানের মধ্যে আমরা সংবিধানকে সংশোধন করে সেটা আমরা কালকে আর পরশুর ক্লাসে করব। তো আজকের ক্লাসে যথারীতি তোমরা সবাই খাতা রাখবা। আমার এখানে প্রশ্ন থাকবে, সো প্রশ্নের মধ্যে তুমি যেটা কারেক্ট আনসার যদি তুমি দিতে পারো, তোমার খাতার মধ্যে তুমি লিখবা 10। এভাবে তুমি 10 করে যোগ করতে থাকবা এবং ক্লাস শেষে একটা কাউচ চ্যাম্পিয়নশিপ হবে। সো কাউচ চ্যাম্পিয়নশিপে সেরা যে তিনজন সেভাবে পিটিও সৌজন্যে গাছ পরিবেশ বন্ধু গাছ। তো গতকালকে আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় অলমোস্ট পুরোটা পড়ছিলাম, শেষে একটু বাকি ছিল। তো যতটুকু বাকি ছিল সেটা একটু দেখি আমরা। 46 নং, তুমি এখানে পুরো জিনিসটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট অনুচ্ছেদের নামটা মনে রাখো। অনুচ্ছেদটা কি বলছে? সরকারি কর্মচারীদের দায় মুক্তি, মানে সরকারি কর্মচারীরা যদি কোনো রকমের তোমার আইন শৃঙ্খলা রক্ষার পারপাসে যদি কোনো কিছু করে আর কি, তো কি করে সেটা বললে আবার আমরা চাকরি থাকবে না আমার, তো সেটা আমি বলতেছি না। তো যদি এ ধরনের কিছু করে আইন শৃঙ্খলা রক্ষা করার পারপাসে, হ্যাঁ, তারপরে কোনো নির্দিষ্ট অঞ্চলে যদি সে কোনো দণ্ডাদেশ দেয় কাউকে, বা দণ্ড বা বাজেয়াপ্ত যদি করে বা আদেশ দেয়, তাহলে সেই জিনিসটাকে তোমার সংসদ বৈধ ঘোষণা করতে পারবে। কে? সংসদ। তার মানে সংসদ চাইলে একজনকে দায় মুক্তি দিতে পারবে। সো তো যদিও আমরা অনুচ্ছেদ নিয়ে বেশি কথা বলে ঠিক হবে না, তো তোমার হুমায়ুন আহমেদ তোমার 2006 সালে হলুদ হিমু কালো র্যাবের মধ্যে তোমার এই জাতীয় বিষয় নিয়ে কথাবার্তা বলছিল। যা কি বলছিল আমরা যারা পড়ছে তারা তো বুঝতে পারছে, যারা পড়ে নাই আমরা দেখতে পারি এখানের মধ্যে হুমায়ুন আহমেদ কে বলতে চাইছিল। উনি যেহেতু খুব শক্তিমান রাইটার, ওনার পক্ষে এগুলো নিয়ে কথা বলা সম্ভব। আমরা এগুলো নিয়ে আসলে কথা বলবো না খুব একটা। 47-3 এখানে কি বলছে যে আমরা জানি কিছু এখানে আমাদের মৌলিক অধিকার নিয়ে আমাদের সংবিধানে তৃতীয় অনুচ্ছেদে বলা হয়েছে। তো যাই বলা হোক না কেন, কিছু অপরাধ করলে এই ধরনের যে মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হবে। কি? কেউ যদি গণহত্যাজনিত অপরাধ করে, কেউ যদি মানবতা বিরোধী অপরাধ করে, আর আন্তর্জাতিক আইনে বর্ণিত অন্যান্য অপরাধ যদি করে, তাহলে সে হচ্ছে যে আমাদের এই 3 নাম্বার যে তৃতীয় যে অধ্যায়, এখানে সে কোনো প্রকার মৌলিক অধিকারের জন্য সে আবেদন করতে পারবে না। সো আমরা যদি বলি তাইলে যে মানবতা বিরোধী অপরাধের যে বিচার, যাকে আমরা বলি যুদ্ধ অপরাধের বিচার নামে যেটা পরিচিত, সেটা কত নম্বর অনুচ্ছেদ হবে তাইলে? 47-3 অনুচ্ছেদ অনুসারে, রাইট। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন আসো আমাদের সংবিধানে যে মৌলিক অধিকার যে অনুচ্ছেদগুলো ছিল, তোমরা গতকালকে আমরা পড়াইছিলাম, সেখানে 5টা অনুচ্ছেদ, 31 থেকে 35 নম্বর পর্যন্ত অনুচ্ছেদ, এগুলো সবার জন্য, বিদেশিদের জন্য এগুলো প্রযোজ্য হবে। কেউ কি 35 নাম্বারটা কি একটু বলতে পারবা? কমেন্টে লিখতে পারবা 35 নাম্বারটা? একটু কমেন্টে লিখো তো 35 নাম্বারটা কি ছিল দেখি, কার কার মনে আছে। এইভাবে নিজেকে মনে করার ট্রাই করবা, নিজেকে চ্যালেঞ্জের মুখে ফেলাই দিবা, যে মনে করার ট্রাই করবা। বিচারের রক্ষণ, রায় দিয়ে দেখছো, ছন্দ মনে পড়ে গেছে, বিচারের রক্ষণ, তাই না? হ্যাঁ, মনে পড়ে গেছে গতকালকের ছন্দটা, ইয়েস। সো যখন আমাদের দেশে কোনো জরুরি অবস্থা থাকবে, তো জরুরি অবস্থায় তো তোমার আমরা যদি কাউকে বেশি কথাবার্তা বলতে দেই, হ্যাঁ, তখন জরুরি অবস্থা ঝামেলা হবে, তখন চলাফেরা সীমিত হয়ে যায়। এখন দেশে চলো জরুরি অবস্থা, তুমি বলে আমি সংগঠন করবো, আমি এখন মিছিল করবো রাস্তায়, হবে দিকে একটা পিটানি। সো তুমি জরুরি অবস্থা চলার সময় তুমি সংগঠন করতে পারবে না। তারপর এখানে বাক স্বাধীনতা কিছুটা তখন কম্প্রোমাইজ থাকবে, হ্যাঁ, সংবাদপত্র স্বাধীনতা কম্প্রোমাইজ থাকবে, চলাফেরার স্বাধীনতা কম্প্রোমাইজ থাকবে। তাইলে 36, 37, 38, 39, 40 এবং 42, এই 6টা মৌলিক অধিকার স্থগিত থাকবে জরুরি অবস্থার সময়ে। তার মানে আমরা আসলে জরুরি অবস্থা বেশিরভাগ সময় চাই না। আমরা চাই এমন কোনো পরিস্থিতি না হোক যাতে জরুরি অবস্থা দিতে না হয়, কারণ আমরা এই অধিকারগুলো হারাতে চাই না। কি বলো? তো চলো আজকের টপিকে চলে যাই। আজকের টপিকগুলো মূলত চতুর্থ ভাগ থেকে আমরা পড়বো, চতুর্থ অধ্যায়। সো এটা হচ্ছে নির্বাহী বিভাগ, মানে যেটাকে আমরা বলতে পারি যে এক্সিকিউশন ডিপার্টমেন্ট। সো এখানের মধ্যে এক্সিকিউটিভটা থাকে, যে রাষ্ট্রের নির্বাহী যারা, হ্যাঁ, যারা শাসন কার্য যারা পরিচালনা করবে। তো রাষ্ট্রপতি এখানের মধ্যে আমাদের প্রথম অনুচ্ছেদটা এখানের মধ্যে রাষ্ট্রপতিকে নিয়ে। সো শুরু হয়েছে কত থেকে? এটা 48 থেকে শুরু হয়ে 64 পর্যন্ত। কিন্তু এখানে
আমি একটা তোমার একটা ক্লু দেই। তোমরা যেটা চেষ্টা করবা যে কোন ভাগে কি আছে নামটা মনে রাখার ট্রাই করবা, ওই শুধু কত নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত এটা মনে রাখার ট্রাই করবা। তাহলে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ রাষ্ট্রপতি রিলেটেড এটা এত নাম্বার হইতে পারে। ধর আনুমানিক একটা আইডিয়া করতে পারবা না, এটা তো এটা অন্য কিছু হবে না। সো রাষ্ট্রপতি কি করতে পারে, উনি সংসদে উনি হচ্ছে প্রথম অধিবেশন ভাষণ দেন এবং অধিবেশন মুলতবি ঘোষণা করতে পারে, অধিবেশন কলও করতে পারে। তো এই হচ্ছে 48 নাম্বার। তো 48 নম্বর হচ্ছে কি দ্য প্রেসিডেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি নিয়ে, এটা একটা মুভির পোস্টার অবশ্য। তো এই 48 নং ধারা অনুযায়ী সংসদের যে সদস্যরা থাকবে তাদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হয়। তো এখানে অবশ্যই একজন রাষ্ট্রপতিকে এসে বলতেছে যে দেশের ভোট ব্যবস্থা এটা খুবই জালিয়াতি হয়ে গেছে, রিগড, এখন খুবই রিগড হয়ে গেছে, সবাই ইলিগালি ভোট দিচ্ছে। তো এখন সে কিন্তু নির্বাচিত হয়ে গেছে, সে বলতেছে যেহেতু এটা তোমার হচ্ছে যে ইলিগালি হচ্ছে, তাইলে এখন এটা কাউন্ট করার তো ওয়েস্ট অফ টাইম, কাউন্ট করার দরকার নাই, কারণ যেটা আছে সেটাই। এখন সে যখন নিজে ইলেক্টেড হয়েছে, যাক এটা একটা জোক। সো 48 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হবার যোগ্যতা কি কি? যোগ্যতা হচ্ছে বাংলাদেশি নাগরিক তো হইতেই হবে তাকে, বয়স হইতে হবে সর্বনিম্ন 35 বছর। তার মানে তোমরা আসলে কি এখন চাইলেও প্রেসিডেন্ট হইতে পারবা না, তাই না? খুবই দুঃখজনক একটা ব্যাপার। তবে হ্যাঁ, তোমরা কিন্তু মন্ত্রী হইতে পারবা। তোমাদের যে এইজ ম্যাক্সিমাম এজে মন্ত্রী কিন্তু হইতে পারবা। আশা করি তোমাদের এইজ ম্যাক্সিমাম এজে 25 হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সংসদ সদস্য বা মন্ত্রী হইতে পারবা। তারপরে তোমার যে রাষ্ট্রপতি হবে সে তো সাংসদ হওয়ার যোগ্যতা থাকতে হবে তার অবশ্যই, এবং পূর্বে কখনো অভিশংসন হয়নি। অভিশংসন কি জানিস সেখানে, সেটা আমরা সামনে আসতেছি। এখন আমি তোমাকে যে কথাটা বললাম যে তোমরা একটা জিনিস মনে রাখার ট্রাই করবা যে চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ কত থেকে কত। তো যখন রাষ্ট্রপতি রিলেটেড একটা কোশ্চেন ধরে আসলো, তো ধরো একটা অপশন হচ্ছে 48, একটা অপশন হচ্ছে তোমার 88, একটা ধরো হচ্ছে 118, একটা 136। হ্যাঁ, এরকম যদি হয় অ্যাটলিস্ট তুমি আইডিয়া করতে পারবা যে হ্যাঁ রাষ্ট্রপতি তো 48 নাম্বার ছাড়া অন্য কিছু হবে না। তুমি যদি ভুলেও যদি যাও তুমি একটা গেস করতে পারবা। এই গেস কিন্তু অনেক সময় কাজে আসে, ঠিক আছে? তুমি যখন দুটো অপশনের মধ্যে তুমি কনফিউজ হয়ে গেছো তখন তুমি একটা গেস করতে পারবা, রাইট? সম্পাদিতা বলতো হ্যাঁ এই আইডিয়াটা তোমার ডেভেলপ করা খুব জরুরি। তো রাষ্ট্রপতি তোমার ওনার কিন্তু অনেক পাওয়ার আছে। হ্যাঁ, সো দণ্ডিত ব্যক্তি সাজা কমাইতে পারবে, মকুব করতে পারবে, স্থগিত করতে পারবে। হ্যাঁ, আমরা সবসময় মনে করি রাষ্ট্রপতি তো উনি তো পুতুল, ওনার মনে হয় কোনো পাওয়ার নাই। আসলে কিন্তু ওনার কিছু গুরুত্বপূর্ণ পাওয়ার আছে, আমরা দেখি কি কি পাওয়ার আছে। এটা 49 নাম্বার। সো উনি হচ্ছে যে তোমার 49 নং ধারা অনুযায়ী যে কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করতে পারবে। আমি দেখতে পাচ্ছি আমরা এখানে রাষ্ট্রপতি একজন ক্ষমা করছে, তাহের পুত্র নামক একজনকে, বিপ্লব নামক একজনকে ক্ষমা করছে। রাষ্ট্রপতি অনেক মহান, উনি চাইলে যে কোনো ব্যক্তিকে তোমার অপরাধীকে ক্ষমা করে দিতে পারে। যাই হোক, রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দিয়েছে ওনাকে, আমরা এটা নিয়ে আর তেমন কিছু বলবো না। রাষ্ট্রপতি তো মহান, তাই না? চাইলে যে কেউ ক্ষমা করে দিতে পারে। তো এখন আমরা রাষ্ট্রপতির মেয়াদটা একটু দেখি, উনি কত বছর থাকতে পারবে। উনি কি পয়লা আমি আসছি রাষ্ট্রপতি স্যার আমি আজীবন থাকবো না, আজীবন থাকতে পারবে না। উনি 2 মেয়াদ পর্যন্ত থাকতে পারবে। সো ওনার মেয়াদ হচ্ছে 5 বছর। এইভাবে উনি কিন্তু 2টো মেয়াদ টোটাল থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। 51 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তো রাষ্ট্রপতি থাকাকালীন তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না কিন্তু। হ্যাঁ, সো রাষ্ট্রপতি এখানে তুমি চাইলেও উনি যদি ওনাকে দায় মুক্তি দেওয়া হয়েছে, ওনাকে কিন্তু তোমার তোমার হচ্ছে যে মাইমুনা হাফসা, ওকে আমি একদিন বললাম এই তুমি হচ্ছে যে তোমার ইয়াকে তুমি তোমার বয়ফ্রেন্ডকে কন্ট্রোল করতেছো না কেন, সে তো অনেক অপকর্ম করতেছে। সুগর না ভাই আপনি এটা কি বলেন, আমার বাবু অনেক ভালো, এটা বলতে মানে দায় মুক্তি দিচ্ছে আর কি। সে না ভাই এটা আপনার কথা সঠিক না। আমি ওকে দেখছি পার্কে, সে কার কাছে কথা বলতেছে, না ভাই অনেক ভালো, হ্যাঁ আমার বাবু অনেক ভালো। এইগুলোকে বলা হয় দায় মুক্তি। হ্যাঁ, আমরা অনেক সময় মেয়েরা অনেক সময় তার ইয়াকে দেয়, ছেলেরা আবার তার ইয়াকে অনেক দায় মুক্তি দেয়। তো রাষ্ট্রপতিকে কিন্তু আমাদের সংবিধান দায় মুক্তি দিচ্ছে, ওনার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না কিন্তু। তো এখন তুমি রাষ্ট্রপতি ধরো, এখন তুমি চিন্তা করলে তুমি রাষ্ট্রপতি হবা, রাষ্ট্রপতি হইয়া তুমি চিন্তা করলা তুমি দুধ চা খেয়ে তুমি গুলি করে দেবা কাউকে। সিরাজ সালে কিন্তু সে চিন্তা ভাবনা করতেছে সে প্রেসিডেন্ট হইয়া তারপরে দুধ চা খেয়ে কাউকে গুলি করে দিবে। হ্যাঁ, এরকম করা কি ঠিক হবে? তোমরা কি বলো? হ্যাঁ, জাহিদ হোসেন ভাই সম্ভবত উনি একটা বই লিখছে, দুধ চা খেয়ে তোকে গুলি করে দিব। সো উনি সম্ভবত প্রেসিডেন্ট হওয়ার কোন একটা মানে চিন্তা ভাবনা ছিল না, নাহলে দুধ চা খেয়ে তুমি গুলি করে দিলে তো তোমাকে ফাঁসি দিয়ে দিবে, তাই না? মানে মনে হয় চিন্তা ভাবনা করছে সে প্রেসিডেন্ট এই কাজটা করবে, যাই এই কাজটা ঠিক হবে না। তো যদি এই কাজটা যদি করা যায় হোসেন ভাই, সো তাকে আমরা কি করতে হবে? সরা দিতে হবে, তাই না? এই ধরনের কাজকে করা ঠিক হবে না। সো এটা বলে ইমপিচমেন্ট। এই ধরনের কাজ যদি কেউ করে, দুধ চাকে গুলি করে দেয়, প্রেসিডেন্ট হয়েছে সে, তো কি হচ্ছে? তাকে কিন্তু ইমপিচমেন্ট করা যাবে, মানে তাকে তুমি ভাই তোমার এখন ঠিক নাই, তোমাকে এখন নামা দিতে হবে।
বাট তাকে শাস্তি দেওয়া যাবে না। সো তাকে চাইলে অভিশংসন বা তুমি তাকে যে তুমি কালকে থেকে প্রেসিডেন্ট নাই এটা বলে নামায় দেওয়া যাবে, সংসদ পারবে এটা করতে। সো কিভাবে করবে সংসদ? তো 10 জন সংসদ সদস্য বললে হবে না, কি না হবে না, 2/3 ভোটের মাধ্যমে এটা হইতে হবে। তো 52 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদের 2/3, 3/2 যদি রাষ্ট্রপতিকে যদি বলে যে না আপনি এত ঠিক হয়, আপনি এখানের মধ্যে আপনার নৈতিক স্থলন হয়েছে আপনার, সো আপনাকে এখন চলে যেতে হবে, তো তাহলে তাকে অভিশংসন করা যাবে। তোমরা জানো ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু কয়েকবার ইমপিচমেন্ট করার জন্য আমরা অনেকবার শুনতাম অনেকে ইমপিচমেন্ট করা হবে, তাই না? শেষ পর্যন্ত সে টিকে যেত। তো এখন আসি আমরা 55 নম্বর। আমরা কিন্তু এখনো তোমার ওই নির্বাহী বিভাগে এখন আছে কিন্তু। সো কি হয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা থাকবে এবং প্রধানমন্ত্রী যেরূপ স্থির করবে অন্যান্য মন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠিত হবে। হ্যাঁ, মন্ত্রিসভা হবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আর প্রধানমন্ত্রী কিন্তু চুজ করবে কাকে কাকে সে মন্ত্রী বানাবে। তো প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে, উনি সব কিছুর তোমার আদেশ দিবে, এটা করো এটা করে করবে। হ্যাঁ, আর মন্ত্রিসভা, তো প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভাদের তোমার হচ্ছে যে দিল, ধরো সে বাণিজ্য মন্ত্রী আমাদের স্বার্থের পক্ষে কাজ করলো না, তার বাণিজ্য মন্ত্রীকে জবাবদিহি করতে হবে কার কাছে? সংসদের কাছে, কারণ সংসদ তো জনগণের প্রতিনিধি, রাইট? আমরা তোমার হচ্ছে ভোট দিয়ে সংসদ সদস্যদের ওখানে পাঠাইছি কেন? আমাদের প্রতিনিধিত্ব করার জন্য। তা আমাদের ভয়েস হচ্ছে মূলত সংসদ সদস্যরা। তো মন্ত্রী যদি ঠিক মতো জনগণের স্বার্থ যদি না দেখে, সে কিন্তু তোমার সংসদের কাছে কিন্তু এটা জবাবদিহিটা করতে হবে, আমাদের হয়ে সংসদে এই বিষয়টা দেখবে। তো যদিও প্রধানমন্ত্রীর তোমার হচ্ছে যে সকল নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে, তবে রাষ্ট্রপতির নামে কিন্তু গৃহীত হবে এই জিনিসটা। তো তোমরা যে সরকারি চাকরি যখন তোমাদের নিয়োগ হবে, এটা গ্যাজেটের মধ্যে কি থাকে? রাষ্ট্রপতির সিগনেচার থাকবে, তাই না? সকল তোমার আইন পাশ হয় রাষ্ট্রপতির নামে। তো যেহেতু সে তোমার রাষ্ট্রের তোমার সাংবিধানিকভাবে সে প্রধান, সো ওনার নামে কিন্তু প্রতিটি সিদ্ধান্ত তোমার কিন্তু পাশ হবে। যেমন তোমার হচ্ছে যে ধরো আমরা যদি খুব ফ্যামিলি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে কি এখানের মধ্যে তো কার কর্তৃত্বে চলে ফ্যামিলি? হ্যাঁ, তো তাসলিমার পরিবার তো নিশ্চয় তাসলিমার কথা মতো চলে, কিন্তু সব আইন পাশ হয় কিন্তু ওর হাজবেন্ডের নামে, রাইট? মানে ওর হাজবেন্ডের নামে পাশ হয়, কিন্তু আসলে তো সব কিছু কলকাঠি তোমার সেই লাড়তেছে, তাই না? দেখা যাচ্ছে পরিবারের তোমার যে তোমার সিদ্ধান্তগুলো, কোন কোম্পানি ফ্রিজ কিনবে, কি টিভি কিনবে, কোন জায়গায় বাসা নিবে, হ্যাঁ, বাচ্চারা কোন স্কুলে পড়বে, সব তাসলিমের সিদ্ধান্তটা নেয়। আর তাসলিমের হাজবেন্ড বড় বড় বিষয়গুলো নিয়ে ভাবে, ধরো আমেরিকাতে এখন কে প্রেসিডেন্ট আসছে, হ্যাঁ, সো এখন তোমার জো বাইডেন কেন ক্ষমতা আসলো, এগুলো নিয়ে সে অনেক ভাবে এগুলা। হ্যাঁ, ইসরায়েল কেন ফিলিস্তিনকে অ্যাটাক করে, এইসব বিষয় নিয়ে বড় বড় বিষয়গুলো নিয়ে সে চিন্তা ভাবনা করে। ইউক্রেন যুদ্ধ নিয়ে তার হাজবেন্ড অনেক চিন্তিত, এই বড় বড় বিষয়গুলো নিয়ে ভাবে, আর সাংসারিক বিষয়গুলো নিয়ে সে ভাবে। তা আমাদের রাষ্ট্রপতি আসলে এরকম বড় বড় বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে, আর কিন্তু সব তোমার নির্বাহী ক্ষমতা হচ্ছে যে কার? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির নামে হয় আর কি সবকিছু। তো 56 নম্বর অনুযায়ী এনের হাজবেন্ড এরকম, আচ্ছা, সকল মন্ত্রীগণকে নিয়োগ দান করবেন। এখন আমি কিন্তু পুরো অনুচ্ছেদটা এখন লিখি নাই এখানের মধ্যে, এখন সকল মন্ত্রীগণ আমি এক লাইনে লিখে দিচ্ছি, তুমি এখানে পুরোটা অনুচ্ছেদ মুখস্থ করা লাগবে না। রাষ্ট্রপতি কারা নিয়োগ করবে? প্রধানমন্ত্রীকে, মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে, উপমন্ত্রীকে, সবাইকে নিয়োগ করবে, তাই না? এই যে তোমরা বিশেষ ক্যাডার হতে যাচ্ছ, তোমাদেরকে নিয়োগ করবে, রাষ্ট্রপতির সিগনেচারে তোমাদের গ্যাজেট হবে, তাই না? সো রাষ্ট্রপতি তো আমাদের সবাইকে এখানে দেখা যাচ্ছে যে সব মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী যা আছে সবাইকে রাষ্ট্রপতি নিয়োগ করবে। আমি আর পুরো জিনিসটা ডিটেলসে লিখি নাই, তুমি শুধু মনে রাখো 56 নম্বর হচ্ছে তোমার প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী তোমার হচ্ছে যে সবাইকে রাষ্ট্রপতি নিয়োগদান করবে। এখন আসো 63 নম্বর। আমরা কিন্তু এখানে প্রত্যেকটা অনুচ্ছেদ পড়তেছি না, আমরা মূলত গুরুত্বের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা এখানে কথাবার্তা বলতেছি। সো সংসদের, হ্যাঁ, ইসরাত একটা ভালো কথা বলছে যে প্রতিমন্ত্রী বা মন্ত্রী কি হবে সেটা পছন্দ করবে কিন্তু প্রধানমন্ত্রী। দেখছো, মানে মাছ কোনটা কিনবে এটা কিন্তু ওয়াইফ পছন্দ করবে, হাজবেন্ড থেকে তোমার হচ্ছে যে সে কিন্তু তখন ওর পকেট থেকে টাকা চলে যাবে। তাহলে তোমরা যেটা বুঝতে পারছো, তাই না, যে কার নির্দেশে চলে আবার কার নামে পাস হয় না, ওয়াইফ পছন্দ করে দিবে কিন্তু। আর যদি হয় কেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এখানে ওরকম ইয়ার কিছু না, আমি জাস্ট ফর এক্সাম্পল ফর ফান বললাম আর কি এটা। সো সংসদের অনুমতি ব্যতীত তোমার কোনো যুদ্ধ ঘোষণা করা যাবে না, কিংবা প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না। এটা তারা কি বুঝেছে? তার মানে যুদ্ধ ঘোষণা করার জন্য কার অনুমতি লাগবে? সংসদের অনুমতি লাগবে। সংসদ অনুমতি না দিলে কিন্তু যুদ্ধ ঘোষণা করা যাবে না, রাষ্ট্র কোনো প্রকার যুদ্ধে অংশগ্রহণ করবে না, রাইট? এখন প্রশ্ন হচ্ছে তোমার যুদ্ধ ঘোষণা করবেন কে? তাহলে যুদ্ধ ঘোষণা করবেন কে?
এই আমি ছবিটা বসে অনেক কাটছাট করে দিয়েছি, রমজান মাস যেহেতু এখানের মধ্যে একটু কাটছাট করে একটু এটাকে ত্রিকোণা বানালাম আর কি। হ্যাঁ, সো রাষ্ট্রপতি কার পরামর্শ করবে? সো নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতি নামে গৃহীত হবে। সো সংসদ যদি অনুমতি দেয় তো রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করবে। কার অনুমতিতে? সংসদের অনুমতিতে। না হচ্ছে প্রাইম মিনিস্টার কিন্তু যুদ্ধ ঘোষণা করতে পারবে না, সংসদ অনুমতি দিবে, তারপর রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করবে। সংসদ অনুমতি ছাড়া রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারবে না। সো তবে কিছু কিছু যুদ্ধ আছে ওখানের মধ্যে কিন্তু সংসদ অনুমতি তোমার লাগে না। হ্যাঁ, এরকম অনেকগুলো যুদ্ধ আছে, যেমন ধরো তোমার স্বামী নিয়ে যুদ্ধ, বউ শ্বশুর যুদ্ধ, স্বামী স্ত্রীর যুদ্ধ, হৃদয়নীয় যুদ্ধ, এগুলোতে আবার তোমার সংসদ অনুমতি লাগবে না, ওগুলো পরীক্ষা আসবে না। আবার যে কোনটা কোনটা সংসদ অনুমতি লাগবে না, তোমরা মনে করতে পারো যে ওগুলো পরীক্ষা আসবে কিনা, ওগুলো পরীক্ষা আসবে না। এগুলো আমরা জানি, তাই না? আমরা অনেক সময় অনেক যুদ্ধ হয় আমাদের। এখন হচ্ছে 64 নাম্বার অনুচ্ছেদে চলে আসি আমরা। এখানে অ্যাটর্নি জেনারেল, এটা আমরা শুনতে শুনতে অভ্যস্ত, অ্যাটর্নি জেনারেল। তো অ্যাটর্নি জেনারেল কি হবে? সুপ্রিম কোর্টের বিচারক হইবার মতো যোগ্য কেউ হইতে হবে, তো তাকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করিবে। আমরা কিন্তু সামনে একটা জিনিস পড়বো, রাষ্ট্রপতি কাকে কাকে নিয়োগ করবে। দেখো বড় বড় যারা তো সবাইকে রাষ্ট্রপতি নিয়োগ করবে, আজকে ক্লাস না কালকে ক্লাসে বলবো। আর এই যে অ্যাটর্নি জেনারেল, উনি তো রাষ্ট্রীয় আইনজীবী, তাই না? সব আদালতে বক্তব্য পেশ করতে পারবে এবং উনি কিন্তু ওনাকে স্যালারি দেওয়া হবে। সো অ্যাটর্নি জেনারেল মানে কি? উনি রাষ্ট্রের প্রধান আইনজীবী, প্রধান অ্যাডভোকেট, অর্থাৎ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক। ক্লিয়ার? সো প্রথম অ্যাটর্নি জেনারেল, ওনার নাম হচ্ছে এম.এইচ. খন্দকার। আর বর্তমান অ্যাটর্নি জেনারেল নাম কি আমরা কি জানি? উনি হচ্ছে বর্তমান অ্যাটর্নি জেনারেল 16তম, নাম হচ্ছে এ.এম. আমিনুদ্দিন। উনি হচ্ছে 16তম অ্যাটর্নি জেনারেল এবং বর্তমানে। সো আমরা একটু দেখি তার রাষ্ট্রপতি কাকে কাকে নিয়োগ করে। তাইলে 56 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীকে হচ্ছে যে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারবে। তারপরে 64 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করতে পারবে। 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতিকে নিয়োগ করতে পারবে। ফারানা, তুমি কিন্তু একটা জিনিস ভুল করছো, প্রধান বিচারপতি নিয়োগ কিন্তু 95 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। হ্যাঁ, সো 118 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশন। আজকে আমরা তাহলে এটা পড়ে ফেললাম, এটা পড়ে ফেললাম, এটাও পড়বো, এটা পড়বো, সবগুলো পড়বো আমরা। তাহলে এটা একদম টিএম করে ফেলতে হবে। টিএম মানে কি? একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। তুমি স্লিপ প্যাড বানাবা। কারা কারা স্লিপ প্যাড বানাইছো? হোয়াট ইজ স্লিপ প্যাড? কারা কারা স্লিপ প্যাড বানাইছো বলো তো? স্লিপ প্যাড মানে হচ্ছে তুমি ছোট ছোট কিছু কাগজের টুকরা নেবে এরকম। সো তুমি এরকম কাগজের টুকরা নাও, এরকম কাগজের টুকরা নিয়ে এই কাগজের টুকরার মধ্যে এখানে লিখবো অনুচ্ছেদ নাম্বার। ধরো এখানে লিখলা 56 নাম্বার। এখানে শুধু লেখো যে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীগণ নিয়োগ, শুধু তুমি ক্লুটা লেখো, পুরো অনুচ্ছেদ লেখা লাগবে না ভাই। এখানে 63 নাম্বার লেখো, এই পৃষ্ঠায় উল্টা পাশে লেখো যে যুদ্ধ ঘোষণা, এই লিখো। তো তুমি এরকম 10 পিস 10 পিস করে এর লগে লগে রাখবা এবং এটা লগে লগে হাঁটবা, সবসময় উল্টো উল্টে দেখবা এটা তুমি এখানে কি লিখছিলা। বিলিভ মি, তোমার এটা মুখস্থ হবে। লগে লগে লয়ে লয়ে তুমি হাঁটবা। আর তোমার দোস্তরের প্রশ্ন করবে, এই বেটা বলতো যুদ্ধ ঘোষণা কত অনুচ্ছেদ অনুযায়ী করতে পারে, যে তোমার লোক বিশেষ প্রস্তুতি নিতে চাচ্ছে আর কি। সো যদি পসিবল হয় গ্রুপ স্টাডি করবা কারোর সাথে। তবে ছেলে আর মেয়ে গ্রুপ স্টাডি করার দরকার নাই, পরে আবার তুমি আমাকে আবার ঝামেলা ফেলে দিবা। পরে করে আরফিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রুপ স্টাডি করতে গিয়ে তোমার হচ্ছে যে এভাবে এগুলো, হ্যাঁ ছেলে মেয়ে করার দরকার নাই, পরে আবার আমাকে আবার ফাঁসা দিও না ভাই প্লিজ। ছেলে ছেলে মেয়ে মেয়ে এটা করো আর কি, তোমরা নিজেরা 3-4 জন মিলে গ্রুপ স্টাডি করো, এটা খুবই ভালো গ্রুপ স্টাডি করা। কারণ বিশেষ একটা লম্বা সময় প্রস্তুতি, তুমি একলা প্রস্তুতি নিলে তুমি ডিমোটিভেট হয়ে যেতে পারো, তুমি হতাশ হয়ে যেতে পারো একটা সময় গিয়ে। সো এটা ভালো গ্রুপ স্টাডি করা। যারা বিয়ে শাদী করছো ওয়াইফকে সহ প্রস্তুতি নিতে পারো। সো এখন আমাদের একটা প্রশ্ন, সো এটা 10 নাম্বার, এটাতে 10 মার্কস। যারা এটা কারেক্ট আনসার দিতে পারবা তোমার খাতায় 10 লেখো। কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারেন? সো যারা 49 লিখছো বা 49 লেখার ব্যাপারে আশাবাদী, তুমি খাতায় 10 লিখো। মানে যারা 49 লিখতে চাইছো, তো অনেস্টলি তোমার হাতে রাখো, তুমি হচ্ছে 10 লিখো তোমার খাতায়। যারা লিখতে চাইছো বা তুমি মনে মনে 49 বলে ফেলছো আর কি, সো তুমি তোমার খাতায় 10 লিখো। এখন আসো যে আমাদের ইনডেমনিটি বা দায় মুক্তি জিনিসটা আসলে কি। আমরা এটা নামটা অনেক শুনি, ইনডেমনিটি। হ্যাঁ, তো ইনডেমনিটি মানে হচ্ছে যে শাস্তি এড়ানোর জন্য আইনি ব্যবস্থা। জিনিসটা কি? যেমন আমরা প্রথমে আজকে ক্লাসে শুরুতে একটা জিনিস পড়ছি আমরা, যে সরকারি কর্মচারীদের কিন্তু, হ্যাঁ আজকে পুরস্কার দিব, আজকে কিন্তু খুব আকর্ষণীয়, আমরা সেরা 3 জনকে কিন্তু আজকে আমরা
আমরা পুরস্কার দিব কাউচ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে, এবং এখানেও কিন্তু আমরা হচ্ছে দিব। তো 46 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীদের দায় মুক্তি দিচ্ছে। আমরা কিন্তু একদম ক্লাসের প্রথমে এটা পড়ছিলাম, তাই না? হলুদ হিম কালো র্যাব, আমরা সেটা মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে পারপাজে কিন্তু কেউ যদি কোনো কর্মকাণ্ড করে রাষ্ট্র চালিয়ে, রাষ্ট্র না তাদের সংসদ চালিয়ে তাকে দায় মুক্তি দিতে পারবে। আর 51 নম্বর ছিল রাষ্ট্রপতির দায় মুক্তি, তাই না? রাষ্ট্রপতি হয়ে কেউ কিন্তু কিছু করলে ওনার নামে কিন্তু তুমি মামলা করতে পারবে না কিন্তু, হ্যাঁ। 78 নম্বর, এটা হলো সংসদ ও সংসদ সদস্যদের বিশেষ অধিকার এবং দায় মুক্তি এখানের মধ্যে দেওয়া হয়েছে। তাহলে আমাদের সংবিধানে 3টা দায় মুক্তির বিধান আছে, 46, 51 এবং 78। তুমি স্লিপের উপরে লিখে বলবা, উপরে লিখবা দায় মুক্তি 3টি, দায় মুক্তি 3। উল্টো পাশে লিখবা হচ্ছে 46, 51, 78, শুধু ক্লুটা লিখবা। এই যে 46 হলো সরকারি কর্মচারী, 51 হচ্ছে রাষ্ট্রপতি, 78 হচ্ছে সংসদ সদস্য এমপি। এভাবে তুমি স্লিপেট বানাবা সবসময়। এই স্লিপেটগুলো তুমি পরে বিশেষগুলোতে কাজে লাগাতে পারবা। তো চলো আমরা 4র্থ অধ্যায় পড়া শেষ করলাম। আমরা এখন মূলত আইনসভা পড়ব 5ম অধ্যায়। এটা হচ্ছে 65 নম্বর থেকে শুরু হয়ে 93 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত চলবে। তো আগে আসো 65 নম্বর, যেহেতু আমরা এখন আইনসভা। আচ্ছা, সংসদ, এই যে আমরা যে সংসদ সদস্যদের নির্বাচিত করে পাঠাচ্ছি, ওনাদের মেইন কাজটা কি বলো তো? ওনাদের মেইন কাজটা কি? রাস্তাঘাট বানানো, ব্রিজ বানানো, জনসভা করা? এক্স্যাক্টলি নিষেধ যেটা বলছে, ল পাস করা, এক্স্যাক্টলি আইন পাস করা, হ্যাঁ, বিল পাস করা, আইন প্রণয়ন করা। এই জন্য ওনাদেরকে কি বলা হয়? আমি আগে এটা বুঝতাম না, আগে যখন 9-10 যখন স্যারেরা পড়াইতো, সামাজিক বিজ্ঞানে কিছু ছিল, যাই কই কি রে ওনারা আইন প্রণয়ন কেমনে করবে? আইন প্রণয়ন তো করবে যে উকিলরা করবে আইন প্রণয়ন, ওনারা আইন প্রণয়ন আসলে কেমনে করবে? ভাস্কর অ্যাটর্নি জেনারেল হচ্ছে অ্যাডভোকেট, উকিল রাষ্ট্রের পক্ষে। এই যে তুমি দেখছো না, ওই যে যুদ্ধ অপরাধের মামলা হওয়ার সময় রাষ্ট্রপক্ষে তোমার হচ্ছে অ্যাটর্নি জেনারেল, উনি সবসময় উনি ভূমিকা পালন করতো, রাষ্ট্রের আইনজীবী। আবার যুদ্ধ অপরাধী যারা ছিল ওনাদের পক্ষে আইনজীবী ছিল। ওই যে দেখছো না সবসময় তোমার মিডিয়াতে আসতো উনি, খন্দকার মাহবুব আলম ছিল, তাই না? সো ওনাকে সবসময় টেলিভিশন দেখা যেত, বুঝতে পারছো? হ্যাঁ, উনি রাষ্ট্রপক্ষে কিন্তু তোমার মামলা লড়ে, সরকারি আইনজীবী আর কি। যেরকম ধরো স্বাস্থ্য অধিদপ্তরের যে আমাদের যে মহাপরিচালক মহোদয়, তাহলে মহাপরিচালক মহোদয় কি করতেছে? স্বাস্থ্যের এখানে সব বিষয় দেখতেছে, তাই না? স্বাস্থ্য সচিব উনি কি করতেছে? স্বাস্থ্য বিভাগ দেখাশোনা করে। তো অ্যাটর্নি জেনারেল ওখানে রাষ্ট্রপক্ষে তোমার কিন্তু মামলা মোকদ্দমা পরিচালনা করে। তাহলে প্রথম আসলে সংসদটা একটু আমরা প্রতিষ্ঠা করে ফেলি। তাহলে 65 নম্বর অনুচ্ছেদ হচ্ছে সংসদ প্রতিষ্ঠা করতে হবে, নাম হবে হাউস অব দ্য নেশন, মানে জাতির ঘর, জাতীয় সংসদ। তো আমাদের সংসদের নাম কি? হাউস অব দ্য নেশন। এটা ইংরেজিতে, বাংলা হচ্ছে জাতীয় সংসদ, এবং প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর থাকবে। তো 65 নম্বর অনুচ্ছেদ আমরা এখনো আছি। এখন কিভাবে হবে? তাইলে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা ভোট দিব। প্রত্যক্ষ নির্বাচন মানে কি? তোমার আমরা কিন্তু ইয়াতে পড়াবো, বাংলাদেশের ওই যে 47 থেকে 71 পর্যন্ত বাকি রয়ে গেছে টপিকটা, সেখানে পড়াবো যে আইয়ুব খান একটা সিস্টেম করছিল যে সাধারণ জনগণ ভোট দিয়ে মেম্বার বানাবে, আগে ইউনিয়ন মেম্বার বানাবে, মেম্বাররা আবার যায় তোমার তারা বড় বড় পোস্টগুলো বানাবে। তো ওইটা ছিল তোমার পরোক্ষ নির্বাচন। কিন্তু এখানে আমরা সবাই নিজেরা নিজের ভোটটা আমরা দিতে পারি। আমি আমার ভোটটা দিচ্ছি, তোমরা আশা করি সবাই নিজেরা ভোট দিচ্ছ। তো ভবিষ্যতে আমরা সবাই নিজের ভোট নিজে দিব। তো এই ভোটের মাধ্যমে তোমার 300 সদস্য নিয়ে সংসদটা গঠিত হবে, হ্যাঁ। তো সদস্যগণ সংসদ সদস্য বলে তোমার গণ্য হবে। তো এখানে দেখো যে 300 আসনের পরে 50টা নারী আসন 2044 সাল পর্যন্ত সংরক্ষিত হবে। তো মেয়েদের জন্য এখানে 50টা নারী আসন রাখা হয়েছে। এবং কতক্ষণ পর্যন্ত থাকবে? মেয়াদটা থাকবে 2044 সাল পর্যন্ত। তো চলো এখন আমরা হচ্ছে যে পরেরটা চলো 66 নম্বরে যাই। তো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য যোগ্যতা অযোগ্যতাগুলো এখানে বর্ণনা করা হয়েছে 66 নম্বরে। 66তে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে দুটো যোগ্যতা, একটা হচ্ছে তোমার বাংলাদেশি নাগরিক হইতে হবে, আর একটা হচ্ছে 25 বছর বয়স হইতে হবে। স্নিগ্ধা বলছে তাসমিয়া বলছে ভোট দিতে পারে নাই, আচ্ছা দুঃখজনক খুবই। যাই হোক, আসলে এখানের মধ্যে তোমার অনেক সময় তোমার কষ্ট করে অনেক সময় আমরা এরকম ভোট দিই, মানে কেন্দ্রে যাতে না যাইতে এরকম অনেক বিকল্প ব্যবস্থা থাকে কিছু কিছু এলাকায়, তাই না? অন্যরা তোমার হয়ে ভোট দিয়ে দেয়। আচ্ছা, এগুলো বিচ্ছিন্ন ঘটনা অবশ্য, আবার এমনি সব জায়গায় ভোট দিতে পারে সবাই। সো তাহলে তুমি বাংলাদেশি নাগরিক যদি হও আর বয়স 25 হলে তোমরা কিন্তু এমপি ইলেকশন করতে পারো। তাহলে তোমরা সবাই আশা করি ইলেকশন করতে পারবা, হ্যাঁ, চালিয়ে করতে পারবা। অযোগ্যতা 60টা। তো 60টার মধ্যে সবগুলো আমি এখানে আনি নাই, আমি এখানে মূলত 4টা নিয়ে কথা বলছি। কেউ যদি তোমার পাগল হয়, তো পাগল আবার আদালত বলতে হবে, ডাক্তার বলতে হবে না আবার, হ্যাঁ, আদালত বলতে হবে। তারপরে কেউ তোমার হচ্ছে দেউলি হয়ে গেল, তোমার ঋণ করছে, ঋণ পরিশোধ করতে পারতেছে না, এখন সে দেউলি হয়ে গেছে।
তার বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব যদি কেউ অর্জন করে কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি যদি আনুগত্য স্বীকার করে, তাহলে কিন্তু তোমার সে এমপি হতে পারবে না। সো তুমি যদি কানাডার সিটিজেনশিপ নিয়ে নাও একবার, তাহলে তুমি এমপি ইলেকশন কিন্তু করতে পারবে না, ওটা তোমাকে ছেড়ে আসতে হবে। তারপরে কোন আকাম করে যদি তুমি 2 বছরের কারাদণ্ড যদি দণ্ডিত হয় কেউ, এবং মুক্তি লাভের পর 5 বছর যদি অতিবাহিত না হয়, তাহলে কিন্তু এমপি পোস্ট ইলেকশন করা যাবে না। তাহলে আকাম করে যদি কোনো শাস্তি হয় তারও, তাহলে পরে তোমার 5 বছর অতিবাহিত হতে হবে। আচ্ছা, ফৌজদারি আর দেওয়ানি কি, এটা আমরা সামনে পড়বো, আজকে ক্লাসে না, আমরা আলোচনা করবো কোনটা ফৌজদারি কোনটা দেওয়ানি। তো 70 নম্বর আসি আমরা। তো এখন ধরো তুমি নৌকা মার্কা থেকে ইলেক্টেড হইলা, তুমি এমপি হয়ে গেলা। তো হওয়ার পরে তুমি উক্ত দল থেকে পদত্যাগ করলে, সরি এখানে আমাদের 10 হয়ে গেছে। সো এখন কেউ নৌকা মার্কা থেকে, নৌকা প্রতীকে তোমার ইলেকশনটা করলো, করার পর এমপি হয়ে গেল। এমপি হওয়ার, হ্যাঁ আবার 10 লিখতেছি। সো এমপি পদ ইলেকশন করে সে নৌকা থেকে এমপি হয়ে গেল, হওয়ার পর সে দলটা ত্যাগ করলো। তো দলটা ত্যাগ করলে সে কিন্তু এমপি আর থাকতে পারবে না। আবার ধরো তুমি নৌকা থেকে এমপি হইলা, হওয়ার পরে এখন তুমি সংসদে কি হইলা, যে তোমার আওয়ামী লীগ যে সিদ্ধান্তটা নিল, যে একটা বিল প্রণয়ন করলো, একটা বিল আনলো, তুমি সেই বিলের বিপক্ষে ভোটদান করলা, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার এমপি পদ কিন্তু থাকবে না। সো ফ্লোর ক্রসিং জিনিসটা কেন বলতে পারি, যে তুমি নৌকা প্রতীক নিয়ে ইলেকশন করলা, তোমার জনগণ নৌকাতে ভোট দিলে, এখন তুমি নৌকার বিরুদ্ধে তুমি যদি ভোট দাও সংসদে আইসা, হ্যাঁ, সো এটা এরকম যদি কেউ করে, তাহলে কি হইতে হবে, তাকে কিন্তু তোমার একদম ফানা ফিল্লা তাকে করে ফেলতে হবে, তার কিন্তু এমপি পদ আর থাকবে না, রাইট। সো এটা হলো ফ্লোর ক্রসিং। তুমি যেই দল থেকে ইলেকশন করছো সেই দল ত্যাগ করলে, মানে সেই দল বিপক্ষে যদি ভোট দাও, সরি যদি ভোট দাও, তাহলে এটা বল ফ্লোর ক্রসিং। সো এখন আসি আমরা 77 নম্বর অনুচ্ছেদে চলে আসি। আমরা এখনো কিন্তু আমাদের আইনসভাতে আসি। তো এটা ইংরেজি বলো অম্বার্সম্যান, এটা মনে রাখতে পারো। তো ন্যায়পাল জিনিসটা হচ্ছে সংসদ একজনকে ন্যায়পাল নির্বাচন করবে। সো ন্যায়পাল সে কিন্তু কোনো জনগণ যদি রাষ্ট্রের কোনো ধরো কারো বিরুদ্ধে খুব সংক্ষুব্ধ হইলো, হ্যাঁ, যে কোনো মানে তাকে নালিশ দিতে পারবে, সে একদম ন্যায় বিচারের জন্য তাকে রাখা হয়েছে আর কি। তো দুঃখজনকভাবে আমাদের এখানের মধ্যে 72-এর সংবিধানে ন্যায়পাল বিধান রয়েছে। 80 সালের ন্যায়পাল আইন প্রণয়ন করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো ন্যায়পাল নিয়োগ দেওয়া হয় নাই। আর সর্বপ্রথম যে ন্যায়পালের যে বিধানটা, এটা সুইডেনে 1809 সালে এই ন্যায়পাল পদটা প্রবর্তিত হয়। 80 নম্বরে চলে আসি আমরা। তো আমরা তো সংসদ বানাইলাম, সাগে বুঝলো না ন্যায়পাল। ন্যায়পাল হচ্ছে এমন একজন ব্যক্তি যে তোমার ধরো রাষ্ট্রের কোনো, ধরো তুমি আমাদের কোনো একটা কোর্ট থেকে তুমি বিচার আচার মানলা না, তুমি সংক্ষুব্ধ হইলা, ধরো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুমি নালিশ করবে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুমি কই নালিশ করবা, তুমি হচ্ছে যে ন্যায়পালের কাছে তুমি নালিশ করতে পারবা। রাষ্ট্রের কোন আইন কানুনের বিরুদ্ধে ধরো তুমি খুব ক্ষতিগ্রস্ত হইলা, এখন অবশ্যই তুমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুমি নালিশ করতে পারবা, সংসদে তুমি মামলা করতে পারবা। বাট ন্যায়পাল হচ্ছে সে সুপ্রিম এমন একজন থাকবে যে তোমার আমাদের রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করবে। যদি নাগরিক যদি কোনো বঞ্চিত হয়, অধিকার বঞ্চিত হয় কোনো কিছু থেকে, সে কিন্তু তার কাছে যায় তোমার বিচার আচার চাইতে পারবে। ওকে, আমরা আমাদের চেষ্টা করবো আমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একজন আইনজীবীকে নিয়ে আসতে, সে আর একটু ভালো ব্যাখ্যা করে দিবে। হ্যাঁ, 80 নম্বরে আসি আমরা আইন প্রণয়ন পদ্ধতি। তাহলে আমরা সংসদ বানাইলাম, হ্যাঁ, এখানে সংসদ নিয়ে আমরা অনেক কথাবার্তা বললাম। এখন আসে তার আইন প্রণয়ন কেমনে করবে, আইন প্রণয়ন সিস্টেম তো আছে। তো আইন যদি কোনো প্রণয়ন করতে চাই, বিল আকারে এটা উত্থাপিত হবে। হ্যাঁ, তো সংসদ একটা বিল ধরো গ্রহণ করলো, সংসদ বলে হ্যাঁ ঠিক আছে বিলটা ওকে হয়েছে, সবাই মিলে ঠিক করলো আমরা এটা বিলটা পাশ করব। এখন কিন্তু বিলটা আইনে পরিণত হওয়ার আগে কার কাছে পাঠাবে, রাষ্ট্রপতির কাছে পাঠাবে। সো রাষ্ট্রপতি যদি 15 দিনের মধ্যে যদি একে সম্মতি দান করতে হবে, যদি রাষ্ট্রপতি উনি এখানে কোনো সংশোধনী থাকে, তাহলে বিলটা ফেরত পাঠাবেন সংশোধনীটা দিয়ে। আর যদি উনি সংশোধনী দিল না, বিলটা উনি ফেরতও পাঠালো না, উনি কোনো কথাই বললো না, তাহলে উনি বিলটাতে সম্মতি দিয়েছেন বলে গণ্য হবে। আর উনি যদি কোনো সংশোধনী দেয় এবং সংশোধনীটা অ্যাকনলেজ করে আবার পাঠানো হইলো, উনি আবার কোনো কথা বললো না, তাহলে আবার হচ্ছে তখন 7 দিন পরে যদি উনি এটা সম্মতি না দেয়, তাহলে কিন্তু এটা কি হবে, উনি সম্মতি দিয়েছেন বলে গণ্য হবে। মানে সংশোধনীতে উনি 7 দিনের মধ্যে সম্মতি দিতে হবে, আর তোমার সংশোধনী ছাড়া ডিরেক্ট পাঠাইলে উনি 15 দিনের মধ্যে সম্মতি
উনি হচ্ছে যে দিতে হবে। সম্মতি যদি না দেয় বা উনি তুমি সম্মতি দিচ্ছে না, আবার উনি কোনো সংশোধনী দিচ্ছে না, তাহলে 15 দিন পরে এটা কিন্তু হাঁ হয়ে যাবে। সঙ্গে বুঝো নাই? ধরো রাষ্ট্রপতিকে একটা বিল পাঠানো হইলো, এক রাষ্ট্রপতি হয় বলবে ভুল আছে, হয় বলবে এখানের মধ্যে কোনো ভুল আছে, হ্যাঁ সংশোধন এটা বলবে, অথবা উনি এখানে সম্মতি দিবে, দুটোর একটা করবে। এখন সংশোধনীও দিচ্ছে না, সম্মতিও দিচ্ছে না, 15 দিন ক্রস হয়ে গেছে, তাহলে এটা পাস হয়ে যাবে। এটা বুঝছো কিনা? এবার সেকেন্ড আসো, রাষ্ট্রপতি বললো তোমরা এটাকে ঠিকঠাক করে নিয়ে আসো, এখন ঠিকঠাক করে নিয়ে আসা হইলো, এইবার উনি ঠিকঠাক করে সব নিয়ে যাওয়া হইলো, এবার উনি আবার সম্মতি দিচ্ছে না, ঠিকঠাক করে কিন্তু নিচ্ছে, 7 দিন ক্রস করলে এটা উনি এটা পাস হয়ে যাবে, সম্মতি দিয়েছেন বলে গণ্য হবে। এবার ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার সবাই? ওকে। সো হ্যাঁ, এরকম তোমার হচ্ছে যে সাদিয়া বলছে নিরাপত্তা সম্মতির লক্ষণ না, তো সাদিয়ার বিয়েতে হচ্ছে এরকম, সাদিয়াকে কাজী সাহেব বললো যে মা তুমি কি রাজি কিনা, হ্যাঁ কবুল বলো। সাদিয়া কান্না করতে করতে তোমার হচ্ছে সে আর কিছুই বলতে পারতেছে না, তখন তখন কাজী বলে যে হ্যাঁ তুমি যেহেতু ও যেহেতু কথা বলতেছে না, তাহলে কিন্তু মনে হয় সে সম্মতি দিছে। হ্যাঁ, এইভাবে হচ্ছে যে রাষ্ট্রপতি তোমার উনি সম্মতি দিতে সম্মত না হলে কিন্তু এটা ওকে। হ্যাঁ, জানেন প্রেমী আসতো, জানেন প্রেমী তুমি এরকম করছিলে না? তো এখন আসো 81 নাম্বার চলে আসে আমরা অর্থ বিল। এটা হচ্ছে মানি বিল। হ্যাঁ, আমি আর একটা জিনিস বুঝি না, আচ্ছা মেয়েরা তোমার নিজের ইচ্ছে বিয়ে করে আবার কান্নাকাটি করে কেন বিয়েতে, আমি এটা আসলে বুঝি না। তা আমার বউ দেখে কান্না করতেছিল, আমি বলি, "এই তুমি কি আমার উপরে নাকশ? এই তুমি তো নিজের ইচ্ছে বিয়েটা করলো আমাকে, এখন তুমি কান্নাকাটি কেন করতেছো? হ্যাঁ, সো তুমি কি আসলে সবাইকে দেখাচ্ছ?" ও তো খুব উত্তেজিত হয়ে গেল, রাগ হয়ে গেল আমার সাথে, এই তুমি এগুলো বুঝবে না, এগুলি তোমার বিয়ে করাটা ভুল হয়েছে আসলে, আজকে প্রথম বুঝতে পারছি। সে খুবই আসলে রাগ করে, আমি বল বুঝতে পারছি আসলে বিষয়টা বলা ঠিক হয় না এভাবে। আমি আসলে বুঝতে পারতেছি কি রে, কান্না করতেছে কেন, এত কান্না করতেছে সে, সে আমাকে নিজের ইচ্ছে বিয়ে শাদী করলো, আবার কান্নাকাটি করতেছে। তো 81 নম্বর হচ্ছে অর্থ বিল। এটা অর্থ বিল বলতে কি বোঝায়, তুমি শুধু মনে রাখো 81 নম্বর অর্থ বিল, ভিতরটা মুখস্থ করতে হবে না। তার মানে তোমার সংসদ কি করতে পারবে, কর আরোপ করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, রদবদল মৌকুব রহিতকরণ এগুলো করতে পারবে। তারপরে সরকার কর্তৃক তোমার ঋণ গ্রহণ বা কোনো গ্যারান্টি দান, হ্যাঁ সরকারের আর্থিক দায়ী দায়িত্ব সম্পর্কিত আইন সংশোধন করতে পারবে। তারপরে সংযোজিত অভিযোগ রক্ষণাবেক্ষণ করতে পারবে। হ্যাঁ, তুমি সোজা কথা মনে রাখো যে ভাই টাকা পয়সা রিলেটেড অর্থ বিল হচ্ছে 81 নাম্বার। এটা এটা প্রিলির জন্য এটা। আর রিটেনে এটা বানা লিখবা, এটা বুঝে বুঝে বানা লিখবা যে কি কি কাম করতে পারবে। হ্যাঁ, তোমার উপরে ট্যাক্স ম্যাক্স যত কিছু আরোপ করা এগুলো করতে পারবে। এটা হচ্ছে 81 নাম্বার। 93 নম্বর অধ্যাদেশ, 93 নম্বর হচ্ছে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। অধ্যাদেশ ইংরেজি হচ্ছে অর্ডিন্যান্স। সো তোমার এই অধ্যাদেশটা কে প্রণয়ন করতে পারবে? তো ধরো সংসদ ভেঙে গেল, সংসদ যদি ভেঙে যায় বা সংসদ অধিবেশন যদি না থাকে, তাহলে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবে, এবং অধ্যাদেশ কিন্তু সংসদের আইনের মতোই কার্যকর হয়। তো এখন ধরো তোমার অধ্যাদেশ মানে এই যে আদেশ দিল আর কি, নিহাল মানে আদেশ দিল, সংসদ তো নাই। ধরো সংসদ একটা তোমার তারা আইন করতে পারবে, সংসদ নাই, তো না থাকলে তোমার কি করবে, রাষ্ট্রপতি কি করবে এখন তোমার, সে একটা তোমার অধ্যাদেশ জারি করতে পারবে যে কিভাবে এখন দেশ চলবে, কেমন কি হবে না হবে। তোমরা দেখছো না কেয়ারটেকার গভর্নমেন্টের সময় ওই যে অধ্যাদেশ, হ্যাঁ আসতো না এরকম। তাইলে সংসদ না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবে। যারা বিষয়টা বুঝো না, হ্যাঁ তো দেখো এখানে মেসি কিন্তু কি করে ফেলছে, এখানের মধ্যে ও আগে কিন্তু বিয়ে করে ফেলছে। এখন বিয়ে করে ফেললে হবে নাকি বেটা, এখন কিন্তু বিয়েটা পাস করতে হবে না? তাহলে দেখো বাচ্চা হওয়ার পর কিন্তু সেই বিয়েটা পাস করছে। তাহলে অধ্যাদেশ জারি হবার পর, জারি করে দিল অধ্যাদেশ, তাইলে কিন্তু তোমার সংসদ হইল। সো বৈঠক উপস্থাপনের 30 দিনের মধ্যে কিন্তু এটি অনুমোদন করে নিতে হবে। তাহলে দেখো রাষ্ট্রপতি কিন্তু একটা অধ্যাদেশ তোমার জারি করলো, এখন এটাকে কিন্তু পাস করাইতে হবে। কারাতে পাস করাইতে হবে, সংসদে এটাকে পাস করাইতে হবে। জিনিসটা বুঝছো কি না এবার? হ্যাঁ, ক্লিয়ার কি না? যখন সে অধ্যাদেশ জারি করছে তখন কিন্তু সংসদ ছিল না, যখন সংসদ হবে তখন পাস করে নিতে হবে। এখন দেখো ওই যে ওরা এখন পাস করে নিতে বিয়েটা, আগে বাচ্চা হয়ে গেছে অবশ্যই ওদের। তো এখন আসো আমরা দেখি এখানে অনুচ্ছেদের সাথে রিলেটেড আমরা কিছু ভোটাভুটি দেখি। সংসদে আমরা দেখছি 2/3 ভোট, এই ধরনের ব্যাপার সবাই দেখতে পাচ্ছি। তো এখন ধরো টাই ব্রেকার হয়ে গেল, দুই পক্ষে 150-150, হ্যাঁ টাই ব্রেকার হয়ে গেল। হ্যাঁ, তো টাই ব্রেকার যদি তোমার হয়ে যায়, আচ্ছা একটা প্রশ্ন করছে ভাস্কর, যে সংসদ যদি এটা পাস না করে তাহলে অধ্যাদেশটা কি বাতিল হয়ে যাবে? আমি এটা জানি না ভাস্কর, এটা কোনো একটা আইনজীবীকে জিজ্ঞেস করতে হবে, এটা আমি জানি না যে সংসদ যদি ইয়ে না হয় এটা কি করতে হবে। তো
তো আসো যে এই কাস্টিং ভোট জিনিসটা কি। কাস্টিং ভোট মানে ধরো তোমার দুই পক্ষে কিন্তু 100-100 ভোট হয়ে গেছে, 150-150 ভোট হয়ে গেছে। তো এখন তাহলে তোমার কি হবে, তাহলে একটা আইন কেমনে পাস হবে এটা। স্পিকার তখন উনি কি করবে, উনি যে কোনো একটার একজনের পক্ষে উনি ভোট দিতে পারবে। তো ভোট দিলে ধরো 150-150 হয়ে গেছে দুই পক্ষে, তাহলে স্পিকার ভোট দিল 151 হয়ে গেল এক পক্ষে, তাহলে সেটা জিতে গেল। স্পিকার ভোটটাকে বলা হয় কাস্টিং ভোট। কোরাম কি জিনিস কয়, কোরাম হচ্ছে আসো ছেলেরা তুমি ক্লাসে আসো, তো ক্লাসে 60 জন না হইলে কি হবে না, ক্লাস হবে না। তাহলে সংসদেও যদি তোমার 60 জন যদি না হয় তাহলে ক্লাস হবে না, কিন্তু মানে অধিবেশন কিন্তু হবে না। তো তোমার অধিবেশন 60 জন যদি ক্লাসে না আসে, স্পিকার এ আপনারা আসেন 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 ঘন্টা দিবে, টিং 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 টিং, আসেন 5 মিনিট ঘন্টা বাজাবে। এরপরও যদি সংসদ সদস্যরা যদি না আসে তাহলে কি হবে না, তোমার স্পিকার তখন করবে বৈঠকটা তোমার মুলতবি ঘোষণা করতে পারবে। তো 60 জনে কোরাম হয়। এখন আসলে বিল জিনিসটা কি। তো বিল জিনিসটা আসলে বোঝানোর কিছু না, যারা প্রেম টেম করে ওরা বিল জিনিসটাকে খুব ভালো বোঝে না। সিরাজুল সালেকিন বিল জিনিসটা মনে অনেক ভালো বুঝে, ও যে ওকে দেখে আমার মনে হচ্ছে আর কি, ও যেভাবে খুব একটু উত্তেজিত হয়ে গেছে বিল শব্দটা শুনে, বিলটা খুব ভালো বুঝে। হ্যাঁ, গার্লফ্রেন্ড কয় আমি ডায়েট আছে, আমি খাই না, তুমি শুধু আমাকে একটু কয় গুলশানে একটু তুমি স্টেক খাওয়ালে হবে, হ্যাঁ কয় একটু স্টেক খাওয়ালে হবে একটু, কয় ওইখানে তো তোমার এই মানে ওটার দাম শুনে তো তোমার হচ্ছে আমি বেশি কিছু খাই না, কয়েকটু আমাকে একটা ওখানে যে একটা কি কি নাম আছে না ওখানে স্টেক, চিকেন স্টেক খাওয়াইলে, চিকেন স্টেক হয় না, সরি বিফ স্টেক হয়, তো সেটা খাওয়াইলে হবে। তো দেখ আমি সব টার্মগুলো খুব ভালো জানি না, যেহেতু আমার গার্লফ্রেন্ড নাই বা আমার যাওয়া হয় না খুব একটা। বউ যেটা রান্না করে ভাত মাছ ডাল যেটা রান্না করে ওটা খায়া পুরা বাঁচি আর কি কোনোভাবে। সো তুমি এই জন্য গার্লফ্রেন্ড রাখলে বিল দিতে হবে তোমাকে, কিছু করার নাই। তো সংসদ উত্থাপিত বা আইনের যে খসড়াকে ওটাকে বিল বলে। সো বিলটা আহ, সংসদ কর্তৃক কিন্তু পাশ হওয়ার পর তখন সেটা আইনে পরিণত হবে। হ্যাঁ, মিরাজুল ইসলামের একটা সুন্দর গল্প বলছো, যে আমরা লাঞ্ছনের মধ্যে পড়ছিলাম তাই না, আমরা উইলিয়াম সমারসেট নামের একটা গল্প ছিল, আমি তো বেশি কিছু খাই না আসলে। তাহলে আমরা বুঝলাম প্রথমে একটা বিল উপস্থাপন হবে, তখন এটা পাশ হয়ে গেলে আইনে পরিণত হয়ে যাবে। তো সাধারণ আমার অসাধারণ বিলও আছে না, স্টেক খাইলে সেটা অসাধারণ বিল হবে আর কি সেটা। তো সাধারণ বিল হচ্ছে যেসব বিল পাশের জন্য তোমার শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট। ধরো তোমার এখানের মধ্যে এখন ছাত্র সবাই তা ক্লাসে আসবে না, তাহলে 200 জন ক্লাসে আসলো, তো 200 জন ক্লাসে যদি আসে তার মধ্যে যদি 101 জন যদি তোমার হ্যাঁ ভোট দেয় তাহলে কিন্তু পাশ হয়ে যাবে। কিন্তু সংবিধান যদি তুমি সংশোধন করতে চাও তাহলে কি 200 জন উপস্থিত থাকলে হবে, হবে না। টোটাল সংসদ সদস্যদের 2/3 ভোট লাগবে। ওইটা হলে কি বিশেষ বিল, ওখানে 2/3 লাগবে। ওটা কিন্তু তুমি এরকম অর্ধেক দিয়ে কিন্তু কাজ হবে না। সো সরকারি বিল কোনটা, সো মন্ত্রী যে বিলটা উপস্থাপন করে সেটা হলো সরকারি বিল। আর মন্ত্রী ছাড়া এমপিরা যে বিলটা উপস্থাপন করে তারা বলা হয় বেসরকারি বিল। আমি আগে ভাবতাম প্রাইভেট প্রতিষ্ঠান যদি কোনো বিল উপস্থাপন করে সেটা মনে হয় বেসরকারি বিল, আসলে তা না। এমপি যে বিলটা দেয় সেটা হলো তোমার বেসরকারি বিল, আর মন্ত্রী যে বিলটা দেয় সেটা হচ্ছে সরকারি বিল। এখন সবার জন্য 10 নম্বরের প্রশ্ন, যারা এটা সঠিক উত্তর দিতে পারবা তোমার খাতায় 10 নম্বর যোগ করো। যারা সঠিক উত্তর দিতে পারবা তুমি খাতায় 10 নম্বর যোগ করো। সংরক্ষিত নারী আসনের কথা কত অনুচ্ছেদে বলা হয়েছে? 50 বলছে সৌমিনীকে, আমরা কি নাম্বার দিতে পারবো? সো যারা যারা 65 নাম্বার লিখছিলা তুমি খাতায় 10 নাম্বার যোগ করো তোমার নামের পাশে। যুদ্ধ ঘোষণা করতে পারবে রাষ্ট্রপতি, সংসদের অনুমতি লাগবে কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? সো যারা যারা 63 লিখছো বা 63 লেখার ব্যাপারে চিন্তা ভাবনা করতেছিলাম, সো তারা 10 নম্বর নামের লগে অ্যাড করো। এখন আসলে আমরা চলে যাবো ষষ্ঠ অধ্যায়ে, বিচার বিভাগ 94 থেকে 117 নম্বর পর্যন্ত। তো 94 নম্বর হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। তো আগে প্রতিষ্ঠা করে ফেলি না,
সো কেমন প্রতিষ্ঠা করব? সো সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করার জন্য আপিল বিভাগ লাগবে আর হাইকোর্ট বিভাগ লাগবে। এই দুটো বিভাগ নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট গঠিত। আমরা মূলত কালকের ক্লাসে আমরা ডিটেলস পড়বো এই জিনিসগুলো, যে তোমার আমাদের বিচার বিভাগটা কিভাবে ফরমেশন হয়, এখানে আপিল বিভাগে কতজন বিচারপতি আছে, হাইকোর্ট বিভাগে তোমার কতজন আছে, হ্যাঁ, আমরা কালকের ক্লাসে পড়বো। তো বাংলাদেশের প্রধান বিচারপতি কতজন হবে? প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি যতজন বিচারক নিয়োগের প্রয়োজন মনে করবে ততজন হবে। হ্যাঁ, এখানে এমন কোনো নিয়ম নাই যে 5 জন 10 জন 100 জন এরকম কিছু নাই, যতজন মনে করবে ততজন হবে, ওনারা যতজনকে এনাফ মনে করবে। আমরা কাল ক্লাসে পড়বো যে কতজন আছে। এখন আসে 95 নম্বর অনুচ্ছেদ, বিচারক নিয়োগ। সো প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। তাহলে একটা জিনিস খেয়াল করছে কিনা, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, তারপরে প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সবাইকে কে নিয়োগ দেয়? প্রেসিডেন্ট। দেখছো, ওনার কিন্তু অনেক পাওয়ার আছে। তো প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। তো প্রধান বিচারপতির পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করবেন। তো এখন আসো আমরা দেখি বিচারক যদি হইতে হয় তাহলে কি হইতে হবে। তো আমি একটা জিনিস দেখি সংবিধানের যে এখানে জিনিসপত্রগুলো, আচ্ছা মানে আইনজীবীদের হিসাব নিকাশগুলো একটু মানে মানে একটু কঠিন কঠিন, তাই না? একটু কঠিন করে লেখে সবকিছু। দেখো যে বিচারক হওয়ার জন্য কি কি যোগ্যতা সেটা লেখে নাই, লেখছে অযোগ্যতা কি কি আছে ওটা লেখছে। যাই হোক, আমরা এটা আমি আসলে যেটা আমি আইনজীবী না বা আমি আসলে সংবিধান বিশেষজ্ঞ না, আমি এটা নিয়ে কমেন্ট করা মানে এটা হলো আদার ব্যাপারে জাহাজের খবরের মতো হয়ে যাবে। তো এখানে লিখছে যে নাগরিক না হইলে সে কিন্তু এটা অযোগ্যতা। সুপ্রিম কোর্টে মিনিমাম 10 বছর কাল যদি অ্যাডভোকেট না থাকে তাহলে হতে পারবে না। আর রাষ্ট্রীয় সীমানার মধ্যে 10 বছর যদি কোনো বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান না করে থাকে তাহলে সে হতে পারবে না। তার মানে কি? তার যোগ্যতা কি? যোগ্যতা মানে নাগরিক হইতে হবে, সুপ্রিম কোর্টে 10 বছর উকিল থাকতে হবে, 10 বছর কোনো বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান করে থাকতে হবে। মানে যোগ্যতা তোমাকে উল্টা করে চিন্তা করতে হবে। আমাদের ক্লাসে কি আইনজীবী কেউ আসো? ল থেকে পড়া কেউ আসো নাকি? আচ্ছা, ওরা এটা ভালো বলতে পারবে যে এই ভাষাটা কেন এরকম করে লেখা হয়। তো আমরা একটু চলে যাই 117 নাম্বার তোমার অনুচ্ছেদ অনুযায়ী। তো আসো তোমার প্রশাসনিক ট্রাইব্যুনাল। তো সংসদে আইনের দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করতে পারবে। তো যদি এরকম হয় যে বিভিন্ন বিষয় নিয়ে তোমার হচ্ছে যে বিরোধ নিষ্পত্তি করতে হবে, কোনো ইস্যু যদি এরকম অ্যারাইজ করে, সো এটা দিয়ে সংসদ চাইলে বিভিন্ন প্রশাসনিক ট্রাইব্যুনাল তারা হচ্ছে যে বানাইতে পারবে। তো কি হবে তোমার এটা যে কোনো রাষ্ট্রায়ত্ত তোমার হচ্ছে যে উদ্যোগ বা বিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের পরিচালনা ব্যবস্থাপনা বা এরকম উদ্যোগ বা বিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কর্মসহ কোন আইনের দ্বারা পরিচালিত কোনো সম্পত্তি অর্জন, প্রশাসন ব্যবস্থাপনা, বিধি ব্যবস্থা। তোমার পুরো অনুচ্ছেদটা তোমার বইটা একটু পড়ে নিও, আমি এখানে পুরো অনুচ্ছেদটা এখানে বলতেছি না। তুমি জাস্ট এখানে মনে রাখবা যে প্রশাসনিক ট্রাইব্যুনাল হচ্ছে 117 নম্বর অনুচ্ছেদে এটা নিয়ে বলা হয়েছে। তো এখানে তুমি প্রশাসনিক যে ট্রাইব্যুনাল করা হইলো তোমার সংসদ থেকে, যাকে তারা কিন্তু বিভিন্ন রকমের তোমার এই ধরনের বিচার আচার পরিচালনা করতে পারবে। পুরোটা ডিটেলস তোমার পড়তে চলে তুমি আগে থেকে পড়ে নিও, আমি এখানে পুরো এখানে লিখে দিচ্ছি এখানের মধ্যে। তারপর হচ্ছে যে তুমি তারপর একটু পড়ে নিও, আমার সাথে এটা মনে রাখবো। অ্যামিকাস কিউরি জিনিসটা হচ্ছে আদালতের বন্ধু, এটা ল্যাটিন ভাষা থেকে আগত। এটা হচ্ছে একটা অভিজ্ঞ আইনজীবী প্যানেল। আদালত যদি কোনো বিষয় না বুঝে অথবা আরও বুঝে থাকলে কোনো বিষয়ের বিশেষজ্ঞের মতামত নেন। এই বিশেষজ্ঞগণ হলেন অ্যামিকাস কিউরি। তোমরা শুনো মাঝে মধ্যে যে অমুক অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দিতে আসছেন, হ্যাঁ, ব্যারিস্টার রফিকুল ইসলাম উনি অ্যামিকাস কিউরি হিসেবে মতামত দিতে আসছেন, এরকম অনেক আমরা দেখি যে বিশেষজ্ঞ আইনজীবী এসে বিভিন্ন জিনিসপত্রের মধ্যে মতামত দিতে আসে। আমাদের বলা হয় আদালতের বন্ধু। 10 নম্বরের প্রশ্ন, রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন কত অনুচ্ছেদ অনুসারে? যারা সঠিক উত্তর দিতে পারবো তুমি তোমার নামের পাশে 10 নম্বর অ্যাড করো। সাদিয়ার 87, সাদিয়ার আবার 97। সাদিয়া তুমি ভুল, তো তুমি 10 নম্বর অ্যাড করতে পারবে না। তাইলে যারা সঠিক উত্তর 295 তোমার নাম এসেছে 10 নম্বর তুমি অ্যাড করো। এখন আমরা আসি একটু ইলেকশন করে ফেলি, হ্যাঁ, নির্বাচন 118 থেকে 126 ইলেকশন করে আজকে ক্লাসটা আমরা শেষ করবো। তবে এর আগে কিন্তু এরপরে কাউ চ্যাম্পিয়নশিপ আছে। তো 118 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আগে ইলেকশন করার আগে কি, শুনো, এই যে আমি তোমাকে বলছি তুমি ভাগগুলো মনে রাখার ট্রাই করবা। আর কত নম্বর থেকে শুরু হয়েছে
তখন তুমি যেটা চিন্তা করতে পারবে, হ্যাঁ সপ্তম ভাগ তো নির্বাচন দিয়ে বলা হয়েছে, আচ্ছা তাইলে এটি শুরু হচ্ছে 118 দিয়ে, তো 118 নিশ্চয় আগে নির্বাচন কমিশন বানাইতে হবে, তো বা নির্বাচন কমিশন না বানালে তুমি বা নির্বাচন কমিশন দিয়ে ইলেকশন তুমি কেমনে করতে পারবা, তাই না? ইলেকশনের জন্য নির্বাচন কমিশন লাগবে, এই জন্য বলছি তুমি আগে ভাগগুলো চিন্তা করবে কত নম্বর থেকে কত নম্বর এখানের মধ্যে আছে, তাহলে তুমি গেস করতে পারবে এখানে কি কি থাকতে পারে। তো আসলে আগে নির্বাচন কমিশন আমরা প্রতিষ্ঠা করি। তো এখানের মধ্যে কিন্তু বলা আছে প্রধান নির্বাচন কমিশনার থাকবে অনধিক মানে ম্যাক্সিমাম 4 জন। তো ম্যাক্সিমাম কতজন হতে পারবে? 5 জন হতে পারবে। প্রধান নির্বাচন কমিশনার 1 জন, আর ম্যাক্সিমাম নির্বাচন কমিশনার হবে আরো 4 জন, টোটাল 5 জন। তাহলে 3 জন হলে হবে, 2 জন হলে হবে, কিন্তু 4 জনের বেশি কিন্তু হতে পারবে না। তো মেয়াদ কতদিন থাকবে ওনাদের? তো নির্বাচন কমিশনার মেয়াদ হচ্ছে উনি যেদিন থেকে উনি রেসপন্সিবিলিটি নিবে সেখান থেকে কত বছর? 5 বছর। তো বাংলাদেশের বর্তমান প্রধান যে নির্বাচন কমিশনার ওনার বাড়ি হচ্ছে, সরি আমি আসলে খুব আঞ্চলিক মানে পূর্বান্ত কাজ করা আমাদের অনেকের মধ্যে, আমি দেখো ওনার বাড়ি বলে ফেলছি প্রথমে, ওনার নাম হচ্ছে কাজী হাবিবুল আউয়াল, ওনার বাড়ি হচ্ছে সন্দ্বীপ। হ্যাঁ মানে আমার কথা যথেষ্ট রকমের তোমার লোকাল এবং খ্যাত, তোমরা শুনে বুঝতে পারতেছো আমি খুব গ্রাম থেকে আসছি, সে এই জন্য আমার অনেক অ্যাকসেন্ট বা উচ্চারণ অশুদ্ধ খুবই, আমি শুদ্ধ করার এখন আর মানে ট্রাই আর করতেছি না, এখন আর সময় না আসলে এখন যে ট্রাই করবো। 123 নাম্বার, এটা হচ্ছে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে এটা নিয়ে, তবে এটা তুমি অনুচ্ছেদটা মুখস্থ করতে হবে না, জাস্ট টাইমিংটা মনে রাখো। 123 নাম্বার নির্বাচন অনুষ্ঠানের সময়, এটা মুখস্থ করতে হবে না, শুধু মনে রাখো যে তোমার প্রথম রাষ্ট্রপতি নির্বাচন কখন করতে হবে। এটা হচ্ছে আমাদের 60 থেকে 90 দিন, 60 থেকে 90 দিন হবে এটা, ওকে। সো 60 থেকে 90 দিন হবে, রাইট। এটা হচ্ছে যে তোমার 60 থেকে 90 দিন হবে এটা, সরি এখানের মধ্যে একটা তোমার ভুল হয়েছে, এটা এটা হবে 60 থেকে 90। এটা হচ্ছে তোমার মেয়াদ পূর্তির 60 থেকে 90 দিন আগে এটা করে ফেলতে হবে, মানে 2 মাস থেকে 3 মাসের মধ্যে করে ফেলতে হবে। আর মেয়াদ শেষ হওয়া ছাড়া রাষ্ট্রপতি পদ যদি শূন্য হয়, ধরো রাষ্ট্রপতি মারা যেতে পারে বা ইমপিচ হতে পারে, সেক্ষেত্রে মেয়াদ যদি শেষ হয়ে গেল তার নেক্সট 90 দিনের মধ্যে করে ফেলতে হবে, ওকে। আশা করি বুঝতে পারছো। একটা গভর্নমেন্ট সে যতদিন ক্ষমতায় আসবে সেখান থেকে সে অবশ্যই 90 দিন আগে তাকে ইলেকশন অ্যারেঞ্জ করতে হবে, এবং মেয়াদ শেষ হওয়া ছাড়া যদি কোনো কারণে সংসদ ভেঙে যায়, হ্যাঁ অনেক কারণে সংসদ ভেঙে যেতে পারে, তবে মেয়াদ শেষ হওয়ার নেক্সট 90 দিনের মধ্যে অবশ্যই ইলেকশনটা করতে হবে। সো মেয়াদ জিনিসটা ক্লিয়ার কিনা? ধরো তোমার এখন বর্তমান যে গভর্নমেন্ট তাদের মেয়াদ শেষ হবে কখন, কখন শপথ নিল, ধরো 24 সালের জানুয়ারিতে যদি মেয়াদ শেষ হয় তাহলে তার 3 মাস আগে অবস্থা ইলেকশন করে ফেলতে হবে, 3 মাসের মধ্যেই, হ্যাঁ। আর যদি তোমার ধরো 22 সালে ধরো তোমার সংসদ ভেঙে গেল, তাহলে পরে নেক্সট 90 দিনের মধ্যে করে ফেলতে হবে। সো ক্লিয়ার সবাই? ওকে, আমি সরি স্লাইডের মধ্যে এখানে আমাদের সংসদ ভেঙে যাওয়া, ইসরা ধরো তোমার 5 বছর পূর্ণ হলো না, পাকিস্তানে দেখছো না এই যে একদম জলজন্ত উদাহরণ, এই যে ইমরান খানের সংসদ ভেঙে গেছে না, এই দেখলো না কদিন আগে, হ্যাঁ কদিন আগে দেখছো, এই যে কদিন আগে না সরি গতকালকে তো ঘটনা ঘটলো, হ্যাঁ 5 বছর মেয়াদ হওয়ার আগে কিন্তু তোমার পাকিস্তানের কোনো গভর্নমেন্ট কিন্তু 5 বছর পড়ে যেতে পারে না। নিশাদ বলছে যে 2006 সালে কেমনে এতদিন ক্যাট গভর্নমেন্ট, ওখানে অনেক ফাঁক ফোকর ছিল, আইনের ফাঁক ফোকর দিয়ে হয়ে গেছে, বর্তমানে আমাদের সংবিধানে সব রকম সংশোধন করে ফেলা হয়েছে, এখন আর ফাঁক ফোকর আর ওইভাবে নাই, ওই ফাঁক ফোকর দিয়ে ওরা ওটা রয়ে গেছিল ওটা, হ্যাঁ। তো আসো এখন প্রশ্ন হচ্ছে কত অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়? যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি পাবা 10। অনেক চিন্তা করবা যে এটা কাছাকাছি কিটা আছে, এটা আগে ছিল 17 নম্বর প্রশাসনিক ট্রাইব্যুনাল, ঠিক পরেরটা থেকে পরে অনুচ্ছেদ শুরু 118 থেকে শুরু, তাহলে প্রধান নির্বাচন কমিশনার 118। যারা 118 লিখছো তুমি নাম বসে 10 নম্বর অ্যাড করো। সো তোমার এখানে কত নাম্বার তুমি পাইলা টোটাল সেটা এখানে কমেন্টে জানাও, টেলিগ্রাম গ্রুপে পরে দিও। চলো আমরা এখন আমরা দেখি আসলে কে কত পাইলা। আমরা এখন কাগজ চ্যাম্পিয়নশিপে চলে যাব। রেডি, 1 2 3। মাত্র 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার করে ফেলতে হবে। থার্টি 34 কারেক্ট আনসার। সো প্রথম কোশ্চেন দ্রুত অ্যান্সার দিয়ে সবার উপরে হচ্ছে মিম। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে আলোচনা করা হয়েছে?
আইরিন জয়েন নিতে পারতেছেন, আইরিন তাহলে কমেন্টে লিখো স্যার। 17, 47 কারেক্ট আনসার। সো দ্বিতীয় কোশ্চেন শেষে আমাদের সবার উপরে ন্যায়পাল, সবার উপরে। আচ্ছা, ন্যায়পাল সবার উপরে চলে আসছে। 19টা প্রশ্ন আজকে। অর্থবিল, সো 40 কারেক্ট আনসার। বাহ, তোমাদের ব্রিলিয়ান্ট। মিম আবার চলে আসলো। সো মিম, ম্যাম, ন্যায়পালের মধ্যে চরম প্রতিযোগিতা চলতেছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। মৌলিক অধিকার লঙ্ঘন হলো সংবিধানের কোন ধারা মামলার ক্ষমতা দেওয়া হয়েছে গতকালকের ক্লাস থেকে? একশো দুই, 22 জন কারেক্ট আনসার। সো আশা এক লাফে চলে আসে টপে। মিম, ম্যাম, ন্যায়পাল সবাই চলে গেল বাইরে। বাহ, বেশ জমে উঠেছে খেলা। অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? বাহ, 60 কারেক্ট আনসার। ওয়াও, জমে উঠেছে খেলা। মাইমুনা হাফসা, তুমি যদি কষ্ট করে জয়েন হইতে পারো একটু, সো দ্যাট উইল বি গুড। গতকালকের প্রশ্ন, শিক্ষা। বাহ, 17 নাম্বার, 47 কারেক্ট আনসার। ব্রিলিয়ান্ট তোমরা দেখি। আখি চলে আসছে 2-এ। বা, খেলা চরম জমে উঠেছে। দেখা যায় কি হয় শেষ পর্যন্ত। চিন্তা ও বিবেকের স্বাধীনতা কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী? ফর্টি ফোর কারেক্ট আনসার। বাহ, ভেরি গুড। পাপিয়া চলে আসছে 3-এ। চরম হচ্ছে কিন্তু। ওয়াও, আশা, আখি, পাপিয়া 3 এখনো। দেখা যাক ওরা কি থাকতে পারবে শেষ পর্যন্ত। সাতান্ন কারেক্ট আনসার। আশা, আখি, পাপিয়া এখনো সেরা 3-এ। দেখা যাক সংবিধানের প্রাধান্য কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত? চল্লিশ কারেক্ট আনসার। বাহ, এখনো আশা, আখি, পাপিয়া। দেখি আশা, আখি, পাপিয়া কি শেষ পর্যন্ত থাকতে পারবে টপ 3-তে? দেখা যাক। বাহ, 54টা কারেক্ট আনসার। আখি চলে গেল টপে। নসীন চলে আসলো বেস্ট 5-এ। সর্বোচ্চ 4 জন, কিন্তু আমরা বলছিলাম ম্যাক্সিমাম 4 জন, এর বেশি হতে 1 জন 2 জন 3 জন হতে পারবে, 4 জন হতে পারবে, এর চেয়ে বেশি হতে পারবে না কিন্তু। সো 26 জন কারেক্ট আনসার দিল। আমরা দেখি প্রশ্নটা কিন্তু নওশিনকে নিয়ে আসলো টপ 2-তে, রাকিবুল চলে আসলো টপ 3-তে, মিম আবার ঢুকে গেল, ন্যায়পাল আবার ফিরে আসছে। তো পাপিয়া চলে গেল ট্র্যাকের বাইরে। দেখা যাক পাপিয়া কি ফিরে আসতে পারবে আবার। দেখা যাক। ওয়াও, 100টি কারেক্ট আনসার। নেপাল আবার 4-এ চলে আসতো। নেপাল কি পারবে 1 2 3-তে আসতে?
ওয়াও, 57 কারেক্ট আনসার। দেখা যাক। মিম 4-এ চলে আসলো। আশা আবার ঢুকে গেল 5-এ। দেখা যাক কি হয়। আর 5টা কোশ্চেন। ওয়াও, 61 কারেক্ট আনসার। নেপাল আবার টপ 5-এ ঢুকে গেল। পারবে নেপাল 4টা কোশ্চেনে ফিরে আসতে? রাইট। মন্ত্রী কিন্তু যারা ভাবছিলা ওটা কিন্তু প্রেসিডেন্ট 35, মন্ত্রী কিন্তু তোমরা হইতে পারবা, আমি বলছিলাম কিন্তু ক্লাসে। সো দেখা যাক। জাহান চলে গেল টপ 5-এ। দেখা 3টা মাত্র প্রশ্ন, দেখা যাক কি হয়। হাড্ডাহাড্ডি লড়াই যেমন উঠছে কিন্তু। সো আগে সুপ্রিম কোর্ট 94, তার 95 হলো প্রধান বিচারপতি নিয়োগ। সো অনেকে ভুল করে ফেলছে এটা। এবং এটার মধ্য দিয়ে আশা চলে আসলো টপ 5-এ। ওয়াও, আকি কি পারবে শেষ পর্যন্ত? মাত্র 2টি কোশ্চেন, আকি কি পারবে টপ পজিশন ধরে রাখতে? ওয়াও, যুদ্ধ ঘোষণা করতে পারে সংসদ। নসীন চলে গেল টপে। সর্বশেষ প্রশ্ন। শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন। ইয়েস, 35 কারেক্ট আনসার গতকালকে লেকচার থেকে। সো পোডিয়ামে টপে মিম, 3-তে সেকেন্ড আখি, ফার্স্ট নসীন। ও ওদের 3জনের জন্য আমরা একটা করে তালি দেই, এবং রানার আপ রাকিবুল এবং আশা। ওকে, আমরা 5জনকে অ্যাওয়ার্ড দিব, আমরা 5জনকে অ্যাওয়ার্ড দিব। সো আমাদের আজকে ক্লাস এখানে সমাপ্তি। 5জনই পাচ্ছে অ্যাওয়ার্ড। সো অনেক কষ্ট হয়েছে। সাউন্ড ছাড়া একটু কম শুনতে আছে। হ্যাঁ, রাইট। সো যারা এতক্ষণ আমাদের সাথে ফেসবুকে ছিলা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।